ডিভাইন ট্রি, এটি কোড ফোর্সেসের ডিপ2 সি, এটি রেটিং হলো 1400। প্রবলেম স্টেটমেন্টটা প্রথমে পড়ে নেই। Harshit attained enlightenment in competitive programming by training under a divine tree. A divine tree is a rooted tree with n nodes, labeled from 1 to n. The divineness of a node B, denoted D of B, is defined as the smallest node label on the unique simple path from the root to node B. তাহলে ট্রি, ডিভাইন ট্রি আর divineness of a node B. Aryan, being a hungry competitive programmer, asked Harshit to pass on the knowledge. Harshit agreed on the condition that Aryan would be given two positive integers n and m, and he had to construct a divine tree with n nodes such that the total divineness of the tree is m. If no such tree exists, Aryan must report that it is impossible. Desperate for knowledge, Aryan turned to you for help in completing this task. As a good friend of his, help him solve the task. প্রথমে ট্রি এর রুটকে এটা প্রিন্ট করা লাগবে, তারপর এইজগুলোকে প্রিন্ট করা লাগবে, আর যদি কোনো সলিউশন না থাকে তাহলে -1। ওকে, তাহলে এখানে মূলত বলা আছে একটা ট্রি আমাদেরকে n সাইজের একটা ট্রি ডিজাইন করা লাগবে যার ডিভাইনেস হবে m, এক্স্যাক্টলি m। আগে আমরা দেখে নিই যে ট্রি কাকে বলে। ট্রি হচ্ছে একটা গ্রাফ যেখানে সবগুলো নোড কানেক্টেড, অর্থাৎ প্রতিটি নোড থেকে অন্য আরেকটা নোডে যাওয়ার একটা পাথ আছে। ট্রি হচ্ছে তাহলে একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ, আর এজগুলো থাকবে আনডিরেক্টেড, মানে বাইডিরেকশনাল। ইউ থেকে বি তে যাওয়া যাবে, বি থেকে ইউ তেও যাওয়া যাবে। যদি ইউ থেকে বি তে একটা এজ থাকে তাহলে আনডিরেকশনাল, ইউ থেকে বি তে যাওয়া যায়, আবার বি থেকে ইউ তেও আসা যায়, আর কোনো সাইকেল থাকবে না। কানেক্টেড গ্রাফ আছে, কানেক্টেড গ্রাফ কিন্তু সাইকেল আছে, তাহলে এটা ট্রি না। যেমন যদি একটা উদাহরণ দেই, n = 5, অর্থাৎ এই গ্রাফের সাইজ হলো 5, 5টা নোড আছে। যদি এটাকে একটা গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার ভিতরে যে নোডগুলো আছে এটাকে এটা একটা গ্রাফ, কিন্তু এই গ্রাফে কোনো সাইকেল নাই, বাট এটা ট্রি না, কারণ এই নোডের লেভেল যদি x দেই আর এটাকে y দেই তাহলে x থেকে y যাওয়ার কোনো পাথ নাই, যে কারণে এটা ডিসকানেক্টেড, অর্থাৎ এটা কানেক্টেড না, যে কারণে এটা ট্রি হতে পারবে না। এখন আমরা যদি আরেকটা এজ যোগ করি, এখন এই গ্রাফটা কানেক্টেড হয়ে গেছে, কারণ এখানে প্রতিটা নোড থেকেও আমরা একটা নোডে যাওয়া যায়। আর যদি এখানে আরেকটা নোড যোগ করি, আর কিছু নোড যোগ করি,
এখানেও কানেক্টেড, আর কোনো সাইকেল নাই। এখন কোথাও যদি একটা সাইকেল যোগ করি তখন এটা আর ট্রি থাকবে না। তাহলে ট্রিতে কি থাকে? ট্রি হচ্ছে কানেক্টেড আনরিলেটেড আনসাইক্লিক গ্রাফ। আর রুটেড ট্রি হচ্ছে একটা ট্রি যেখানে একটা নোডকে স্পেশাল ধরা হয়, যেটা হলো সকল নোডের অ্যানসেস্টর রুট, আর ওইখান থেকে সকল নোড যেন নিচের দিকে বের হয়েছে, ডিসেন্ডেন্ট বংশধর, এখান থেকে উৎপত্তি, আর এগুলো থেকে অন্যান্য নোডগুলো বের হয়েছে। তাহলে সবার উপরে যে নোডটা থাকবে ওটাকে রুট বলা হয়, ওইখান থেকে আর কি শুরুটা হয়েছে ট্রি এর, এই জন্য এটাকে রুট বলছে। আর রুট থেকে একটা নোড বের হয়েছে, একটা বের হয়েছে, এটাই। আরেকটা জিনিস কি লাগবে এখানে, যে divineness of a node P. Okay, so divineness না বলে আমরা এটাকে স্কোর বলি। আচ্ছা, স্কোর, একটা নোডের স্কোর, আচ্ছা একটা নোডের স্কোর কত? একটা নোডের স্কোর হলো রুট থেকে ওই নোডের যে সিম্পল পাথ আছে, এটাকে যদি আমরা রুট নোড ধরি, আর অন্য একটা নোড অন্য কোথাও এটাই ধরি বি, তাহলে রুট নোড থেকে এই যে এখানে বি, এটার যে পাথ আছে ওই পাথ, সিম্পল পাথটা দেখিনি। সিম্পল পাথ কি? সিম্পল পাথ রুট নোড থেকে অন্য যে কোনো নোডের সিম্পল পাথ হলো ওই রুট নোড থেকে আমরা ওই নোডে যাওয়ার জন্য, রুট নোড থেকে অন্য একটা নোড ভিতে যাওয়ার জন্য যে পাথটা অবলম্বন করব, যেখানে কোনো নোড দুইবার বা একাধিকবার ভিজিট করা হবে না, তখন ওইটা সিম্পল পাথ হবে। আর এটা হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি এর ক্ষেত্রে। যেমন একটা গ্রাফ যদি আমরা বিল্ড করি, এক থেকে পাঁচের সিম্পল পাথ কত? আমরা এক থেকে প্রথম 2 আসবো, 2 থেকে 5 এ আসবো। তাহলে এখানে একটা নোড কয়বার ভিজিট করা হয়েছে? একটা নোড একবার ভিজিট করা হয়েছে, 1 2 5। আচ্ছা, 4 থেকে 6 এর সিম্পল পাথ কি হতে পারে? 4 থেকে 2 এ যাব, 2 থেকে 1 3 6, তাহলে প্রতিটা নোড একবার ভিজিট করা হয়েছে, তাহলে এটা সিম্পল পাথ। আর যদি কোনো একটা জার্নিতে একটা নোড মাল্টিপল বার ভিজিট করা হয় তাহলে সিম্পল পাথ হবে না। যদি আমরা 1 থেকে 5 এর একটা সিম্পল পাথ, একটা পাথ বিবেচনা করি, যেমন 1 থেকে 2 এ, 2 থেকে 5 এ, সরি 1 থেকে, আমরা এখন 1 থেকে 5 এর একটা পাথ বিবেচনা করব, কিন্তু আমরা 1 থেকে 2 এ যাব, 2 থেকে 4 এ যাব, 4 থেকে 2 এ, 2 থেকে 5 এ। তাই এটা একটা পাথ 1 থেকে 5 এ পৌঁছানোর, বাট এখানে আমরা একটা নোড 2 আছে যেটাকে মাল্টিপল বার ভিজিট করছি। কিরকম? 1 থেকে 2 এ গেছি, 2 থেকে 4 এ, 4 থেকে 2 এ, 2 থেকে 5 এ। এটা তাহলে সিম্পল পাথ হলো না, কারণ এখানে 2 মাল্টিপল বার ভিজিট হয়েছে। তাহলে সিম্পল পাথ হলো, সহজ কথায় বলতে, একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার পথে আমরা কোন কোন নোড হয়ে ওখানে যাব, আর কোন নোডের মাঝখানে, কোন নোড মধ্যবর্তী কোন নোড একাধিকবার থাকতে পারবে না, আর প্রতি অ্যাডজেসেন্ট নোডের মধ্যে একটা এজ আছে। যেমন আমরা 1 থেকে 5 এ যেতে পারবো না। আমি যদি লিখি যে আমি 1 থেকে 5 এ গেছি, 5 থেকে 2 এ গেছি, তাহলে হবে না, কারণ 1 থেকে 5 এ কোনো এজ নাই। তাহলে সিম্পল পাথ হলো ইউ থেকে বি এর সিম্পল পাথ। সিম্পল পাথটা কেমন হবে? প্রথমে ইউ থাকবে, তারপর একটা নোড থাকবে, এটাকে মিডল নোড দিয়ে, মিডল ওয়ান,
তারপর এখানে আরেকটা নোড থাকতে পারে, রাইট নোড থাকতে পারে, শেষ নোডটা হবে হচ্ছে বি, মাঝখানে কিছু থাকতে পারে আর কি, M1 M2 M3 সামথিং। আর এখানে প্রতিটা নোডের মাঝখানে একটা এজ আছে। ওকে, এখন dependence of a node B or D, function D of B is defined as the smallest node level on the unique simple path from the root to node B. Dependence of D, একটা নোড, এখন এখানে তো n টা নোড আছে, যদি গ্রাফের সাইজ n হয়, এটা দিলাম 1 2 3 4, এখানে 4টা নোড আছে। এখন একটা নোডের, প্রতিটা নোডের ডিপেন্ডেন্স, এই নোডের ডিপেন্ডেন্সটা হলো এই নোড থেকে রুট নোডের যে সিম্পল পাথ আছে ওই পাথে অবস্থিত যতগুলো নোড আছে সকল নোডের মিনিমাম লেভেল, লেভেল বলতে এই মিনিমাম নোডটা, এখানে নোডের নাম্বারটাই হচ্ছে লেভেল, এটা হচ্ছে ডি অফ বি। ডি অফ বি minimum node on the simple path from the root node to node B. কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, রুট নোড দিলাম 5, এটাকে রুট দিলাম 4 1 2 6 7, এখানে 7 সাইজের একটা ট্রি ড্র করা হয়েছে। এবং এই নোডের প্রথম রুট নোডের এটার জন্য ডি অফ 5 কত, ডি অফ 5 হচ্ছে 5, কারণ 5 থেকে 5 এ যাওয়ার পাথ সে নিজেই আছে, আর কেউ নাই, মানে এখানে রুট নোড 5, তাহলে পাথটা যদি রুট থেকে আমরা 5 এ একটা পাথ থাকে তাহলে পাথটা হবে হচ্ছে 5, পাথটা আমরা যদি লিখি পাথ অফ 5। এখন পাথ অফ 4, পাথ অফ 4 সমান কত, পাথ অফ 4 সমান আমরা প্রথমে 5 থেকে আমরা 4 এ যাব, তাহলে মিনিমাম কত, মিনিমাম এই পাথের মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 4, তাহলে ডি অফ 4 ইকুয়াল 4। এখন আমরা যদি 7 এর পাথ ড্র করি, 5 4 7, তাহলে ডি অফ 7 হয়ে গেল হচ্ছে 4, কারণ তাদের মিনিমাম হচ্ছে 4, এই পাথের মিনিমাম নোড লেভেল হচ্ছে 4। এখন ডি পাথ অফ 1, পাথ অফ 1 5 1, তাহলে ডি অফ 1 হচ্ছে 1। পাথ অফ 2 5 1 2, তাহলে ডি অফ 2 হলো 1, কারণ এদের মিনিমাম হচ্ছে 1। path of 6 5 1 6, তাহলে ডি অফ 6 হলো 1, কারণ এদের মিনিমাম হচ্ছে 1। আচ্ছা, এখন আমাদের n সাইজের একটা রুটেড ট্রি বিল্ড করা লাগবে যাতে সবগুলো নোডের ডিভাইডনেস এর যোগফল এক্স্যাক্টলি m হয়, আর যদি m বানানো অসম্ভব হয় তাহলে -1 মানে ইম্পসিবল আর কি জানিয়ে দিতে হবে। এখন আমরা আগে ট্রি এর
কিছু বৈশিষ্ট্য বের করার চেষ্টা করি, মানে এই যে ডিভাইন ট্রি এর কিছু বৈশিষ্ট্য দেখি আমরা এখান থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি কিনা। n equal 6000 আমরা চেষ্টা করব প্রবলেমটাকে যত সহজে সিম্পলি সলভ করা যায়, অর্থাৎ সিম্পল শেপে। ট্রি এর স্ট্রাকচার তো অনেক কঠিন হতে পারে, একটা নোড এক জায়গায় থাকতে পারে বিভিন্নভাবে, একটা নোডে 4টা 5টা চাইল্ড থাকতে পারে, কমপ্লেক্স আকার ধারণ করতে পারে। কিন্তু আমরা চাইবো যে সিম্পলি কিভাবে করা যায়। যদি সিম্পলি না করা যায় তাহলে আমরা কঠিন স্টেপে যাব, আদারওয়াইজ আমরা সিম্পলি করার চেষ্টা করব। প্রথমে আর কি সহজে চেষ্টা করা লাগবে, সহজ কেস থেকে জেনারেলাইজেশনে যাওয়া লাগবে। এখন যে কোনো একটা ট্রি আগে বিল্ড করি, আর এটা কি কন্ডিশন মেনটেন করে, যেহেতু এটা প্রেফিক্স মিনিমামের মতো কাজ করে। আচ্ছা দেখি এখানে 6 1 2 3 4 5, রুট হচ্ছে এখানে 6। ওকে, এই নোডের জন্য আমরা যদি ডিভাইন ভ্যালুগুলো লিখি, এটার জন্য 6, এটা তো 1 না, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। কারণ এই যে 6 থেকে 1 এখানে মিনিমাম হচ্ছে 1, আর এখানে 1 আছে 2, 1 1 4 5, ঠিক আছে। এখন আমরা চেষ্টা করব যে এই কঠিন শেপটাকে, এখানে তো একটা জটিল ট্রি আছে, ওই ট্রিটাকে সিম্পল ট্রিতে রূপান্তর করা যায় কিনা, যাতে সবগুলো নোডের ডিভাইন ভ্যালুগুলো সেম থাকে। এখানে একটা জিনিস কি, যে যে কোনো একটা পাথের মধ্যে নোড থাকতে পারে, b1 b2 b3 b4। আচ্ছা 4 সাইজের একটা পাথ আছে, 4 সাইজের 4 সাইজের একটা পাথ আছে, কিছু নোড আছে, দুইটা একটা পাথ b1 থেকে b2 b2 থেকে b3 b4। তাহলে এই পাথের যে ডিভাইন ভ্যালু এটা কত, এটা হচ্ছে মিনিমাম অফ তাদের সবগুলো b1 b2 b3 b4, তাদের মিনিমাম ভ্যালু। এবং আমি যদি এমন একটা ভ্যালু, এমন একটা নোড এখানে কোথাও ইনসার্ট করি, তাহলে যে b4, ও আচ্ছা এটা তো এখন ডিভাইনেস ভ্যালুটা কার আসতেছে, এটা b4 এর, তাহলে এটা হচ্ছে d অফ b4, মিনিমাম b1 b2 b1 b4। এখন b4 এর আগে যদি আমি একটা বড় ভ্যালু অ্যাড করি, ইনসার্ট করি, তাহলে কি তাদের মিনিমাম ভ্যালু চেঞ্জ হয়? তাহলে একটা নোড আমরা যদি এখন একটা ভ্যালু ইনফিনিটি, ধরে ইনফিনিটি কোথাও দেই, এখানে দেই, এখানে দেই, এখানে দেই, তাহলে কি b4 এর যে ডিভাইন ভ্যালু ওটা কি চেঞ্জ হয়? এখন এটা মিনিমাম b1, ইনফিনিটি আসার কারণে মিনিমাম b1 ই আছে। আচ্ছা b1 এখানে হচ্ছে মিনিমাম অফ b1 b2, ইনফিনিটি তো অবশ্যই মিনিমাম না, তাহলে b1 b2 ই থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এখন ইনফিনিটি না দিয়ে আমরা ইনফিনিটি দিব না, এই নোডের মধ্যে এখন তো একটা মিনিমাম নোড আছে, যে কোনো একটা নোড মিনিমাম ভ্যালু আছে, মিনিমাম, ঠিক না? এখন এই মিনিমাম ভ্যালু থেকে বড় একটা ভ্যালু যদি আমরা এখানে কোথাও ইনসার্ট করি, তাহলে কিন্তু তাদের যে b4 এর যেই ডিভাইন ভ্যালু এটা কখনো চেঞ্জ হবে না, কারণ এটা তো মিনিমাম ভ্যালু থেকে বড়, আর আমি নিতেছি হচ্ছে এই কালেকশনের সবচেয়ে মিনিমাম ভ্যালু,
তাহলে ডি অফ বিতে ওই বড় ভ্যালুটা আসবে না। এই আইডিয়া কাজে লাগিয়ে কি আমরা ওই ট্রিটাকে ফ্ল্যাট করতে পারি, মানে সিম্পল করতে পারি। এখানে 6 এর জন্য হলো 6, তাহলে সবার প্রথম আমরা একটা রুট নোড এখানে 6 দিই, এটাকে ফ্ল্যাট করি 6। এখন আমরা কি দেখলাম যে পাথের মধ্যে একটা নোড B4 আছে। এর আগে যদি আমরা বড় কোনো নোড ইনসার্ট করি তাহলে ওই সকল নোড তো থাকবেই, এবং তার ভিতরে বড় কোনো নোড যদি ইনসার্ট করেও দেই তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে 6 আছে, 6 এর আগে 1 আছে। এখন আমরা যদি 6 এর পরে 5 কে যোগ করি তাহলে 6 ব্যবহার হয়ে গেছে, 5 ব্যবহার হয়ে গেছে। তারপরে আমরা বড় নোডকে দেই যদি 4 দেই যদি, তারপর আমরা দিব 4 ব্যবহার হয়ে গেছে। তাহলে আনইউজড সবচেয়ে বড় এখন কি আছে, এখন উপর থেকে আমরা আসবো, আনইউজড এখানে আমরা 1 দিয়ে দিব। তারপর 1 ব্যবহার হয়ে গেছে, আনইউজড সবচেয়ে বড় আছে 3 দিয়ে দিব। তারপর 2 আছে, 2 দিব। তাহলে এখন এই ট্রিটা এখন একটা ব্যাম্বু ট্রি হয়ে গেছে। ব্যাম্বু ট্রি হচ্ছে একটা লাইনের মতো, ব্যাম্বু ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেখানে দুইটা এক্স্যাক্টলি দুইটা লিফ, মানে লিফ নোড বলতে গেলে ব্যাম্বু ট্রিতে কোন নোডের দুইটার বেশি অ্যাডজেসেন্ট নোড থাকে না, মানে একটা লাইনের মতো দেখা যায়। আচ্ছা, এখানে একটা ব্যাম্বু ট্রি হয়ে গেছে, আর রুট নোড হচ্ছে 6। আর দেখি এখন মিনিমাম ভ্যালু কি আগের মতোই, কি ডিমান্ড ভ্যালু কি আগের মতোই এই সংরক্ষিত আছে কিনা, কনজার্ভ আছে কিনা। 6 এর জন্য 6, 5 এর জন্য 5, কারণ যে এতটুকু মিনিমাম হচ্ছে 5। তারপর 4 এতটুকু মিনিমাম হচ্ছে 4, এখানেও 4 ছিল, 4 এর জন্য 1 এর জন্য 1, 3 এর জন্য এতটুকু মিনিমাম 1, 2 এর জন্য এতটুকু মিনিমাম 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম ভ্যালুগুলো সংরক্ষিত আছে। আমরা যদি ওই এই এত জঙ্গলের মতো ট্রিটাকে যদি ফ্ল্যাট বানিয়ে দিই তখনও ভ্যালুগুলো সংরক্ষিত থাকে। জেনারেলি এটা মনে হয় সব সময় করা যাবে। আর যদি আমরা এরকম করে ফেলি তখন প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, যে প্রবলেমটা দাঁড়ায় যাচ্ছে যে ওই প্রিফিক্স মিনিমাম একটা এর মতো বিবেচনা করা যায়। রুট নোডকে যদি আমরা এর প্রথম ইন্ডেক্স ধরি তখন প্রতিটা নোডের ডিমান্ড ভ্যালু হচ্ছে ওই 1 থেকে ওই ইন্ডেক্স পর্যন্ত যতগুলো নোড আছে তাদের সবার মিনিমাম ভ্যালু। হ্যাঁ, এখন আমরা ওইটা দিয়ে সলভ করা যায় কিনা, এটা অলওয়েজ করা যাবে, কারণ ওই যে কোনো ট্রিকে এভাবে ফ্ল্যাট করা যাবে আর ভ্যালুগুলো সংরক্ষিত থাকবে। কিভাবে, ইনিশিয়ালি আমরা রুট নোড থেকে যাত্রা শুরু করব। প্রথমে রুট নোডটাকে ইনসার্ট করব। প্রথম এলিমেন্টটা হচ্ছে রুট নোড, মানে আমরা এটাকে ফ্ল্যাট করতেছি, তাহলে প্রথম এলিমেন্টটা হবে রুট নোড। তারপর রুট নোডকে ক্যান্সেল করে দেব, তখন যারা অ্যাডজেসেন্ট গুলো আছে আনইউজড, শুধু অ্যাডজেসেন্ট গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় যে আছে ওটাকে আমরা পিক করব। পিক করে এটাকে কেটে দিয়ে তার যত অ্যাডজেসেন্ট আছে ওইগুলোকে আমি আনলক করে দিব। তারপর এদের মধ্যে যে সবচেয়ে বড় আছে ওটাকে আবার ইনসার্ট করব। এভাবে দিলে কখনোই ওই অরিজিনাল ট্রি এর ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা দেখতে পারি যে ওই আমরা একটা এর প্রবলেমটা তাহলে এখানে কোথায় গিয়ে দাঁড়াইলো, যে ওই একটা পারমিটেশন এর বানাতে হবে যার এখানে তো যে এম হতে হবে,
যার প্রেফিক্স প্রতিটা ইন্ডেক্সের জন্য প্রেফিক্স মিনিমাম বের করব, তারপর ওই ভ্যালুটা আমরা যোগ করব। তাহলে প্রতিটা এলিমেন্টের প্রেফিক্স মিনিমামের যোগফল m হওয়া লাগবে। এটা বানানো যায় কিনা যদি আমরা একটা एग्जांपल দেই, মানে যদি একটা অ্যারে থাকে p1 পারমিটেশন p1 p2 p3 p4 পর্যন্ত লিখি, তাহলে এটার आंसर হলো, তাহলে এটার জন্য আমরা m সমান কত, m সমান হচ্ছে প্রথমে মিনিমাম অফ p1 যোগ মিনিমাম অফ p1 যোগ p2, সরি p1 p2 যোগ মিনিমাম অফ p1 p2 p3 যোগ minimum of p1 p2 p3 p4। তো এটার জন্য आंसर হচ্ছে m। এরকম ভাবে বের হবে একটা পারমিটেশনের জন্য। আর এখানে যেহেতু n টা নোড আছে, এটা কেন পারমিটেশন বললাম, এখানে n টা নোড আছে আর প্রতিটা নোডের লেভেল হচ্ছে ইউনিক, তার মানে এটা 1 থেকে n এর একটা পারমিটেশন। 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা প্রেজেন্ট থাকবে আর সবগুলো সংখ্যা এক্স্যাক্টলি একবার প্রেজেন্ট থাকবে। আর এখন আমাদের এই মিনিমাম প্রিফিক্স মিনিমামের যোগফল এক্স্যাক্টলি m বানাতে হবে। কিভাবে বানানো যায় এটা দেখার চেষ্টা করব। প্রথমত কিছু কিছু ক্ষেত্রে ডিভাইনেস এর যোগফল এক্স্যাক্টলি m বানানো অসম্ভব হতে পারে। আচ্ছা, লোয়ার বাউন্ড কত, মানে সর্বনিম্ন কত বানানো যাবে? এখানে n টা নোড আছে, n টা নোড আছে আর প্রতিটা নোডের জন্য একটা ডিভাইন ভ্যালু পাই, আর সবার জন্য যত এখানে 1 থেকে n পর্যন্ত যতগুলো নোড আছে তাদের সবার জন্য যে ডিভাইন ভ্যালুটা আমরা পাই ওটা কি গ্রেটার দ্যান ইকুয়াল 1, ঠিক না? কারণ কেউ তো এখানে 1 থেকে ছোট না, তাদের প্রিফিক্স মিনিমামে কেউ 1 থেকে ছোট থাকবে না, যে কারণে তাহলে m এর যোগ m তাহলে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল n হবে। আর n টা এখানে সবগুলো n টা পজিটিভ সংখ্যা, n টা পজিটিভ সংখ্যার যোগফল, n টা পজিটিভ সংখ্যার যোগফল কখনো n থেকে ছোট হতে পারে না। তাহলে যদি m লেস দেন n হয় তাহলে ইম্পসিবল ট্রি, এমন ট্রি বানানো ইম্পসিবল। এখন আমরা তো লোয়ার বাউন্ড পেলাম, যে লোয়ার বাউন্ড হচ্ছে m এর লোয়ার বাউন্ড হচ্ছে, আচ্ছা m এর জন্য যদি আমরা এভাবে রেঞ্জ বিবেচনা করি l থেকে r, তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে l, এখানে l হচ্ছে n, তাহলে m এর একটা লোয়ার বাউন্ড পেলাম আমরা n থেকে আর আপার বাউন্ড r দিলাম। এখানে r আমরা বের করার চেষ্টা করব যে সর্বোচ্চ ভ্যালু, ট্রি এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে, ঠিক আছে না? এখন ট্রি এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে এটা কিভাবে দেওয়া যায়? ধর n - 1 টা n একটা n - 1 টা এলিমেন্ট যদি থাকে, ধর n - 1 টা এলিমেন্ট আছে, এখানে n - 1 টা এলিমেন্ট আছে, মানে 1 থেকে n - 1 এর পারমিউটেশন আছে,
আমরা বের করব যে n এর জন্য ম্যাক্সিমাম ডিভাইডনেস কত পাওয়া যায়। এখন n-1 টার জন্য আমরা যে কোনো ভাবে একটা পারমিউটেশন বানাইছি যেটা হচ্ছে সর্বোচ্চ ডিভাইডনেসের ভ্যালু দেয়। একটা পারমিউটেশন আছে, অর্থাৎ আমরা n এর যত পারমিউটেশন আছে তাদের কেউ না কারোর তো ডিভাইডনেস ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম, তার মানে n এর একটা ম্যাক্সিমাম পারমিউটেশন আছে, ঠিক না? তাহলে n এর একটা ম্যাক্সিমাম পারমিউটেশনে n তো কোথাও না কোথাও অবস্থান করবে। n এর ম্যাক্সিমাম পারমিউটেশনে ঠিক না, n টা হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে অথবা এখানে থাকবে, কোথাও না কোথাও তো অবস্থান করবে। n এর একটা ম্যাক্সিমাম পারমিউটেশন যেহেতু আছে, এটা বাদ দেই, আমরা এখন এইটা দিয়ে সলিউশন পাইতে পারবো। n টা এলিমেন্ট আছে এখানে, আর n টা এলিমেন্ট আছে, আর n এর কোনো না কোনো একটা আমরা এক্স্যাক্টলি জানি যে n এর একটা ম্যাক্সিমাম পারমিউটেশন আছে যেটা ডিভাইডনেস ভ্যালু সবচেয়ে বেশি। তাহলে এখন n, আমি এখন একটা জিনিস কি, n যদি প্রথম এলিমেন্ট না হয়ে অন্য কোথাও হয় তাহলে এটা ম্যাক্সিমাম হবে না। কেন হবে না? n যদি ধরি প্রথম জায়গায় হলো না কিন্তু এখানে n হইছে, তখন প্রিফিক্স মিনিমামটা কি হবে? তখন প্রিফিক্স মিনিমামটা অবশ্যই n থেকে ছোট হবে, কারণ এই যে n এর আগে যারা অবস্থিত তারা কি, n এর আগে যারা অবস্থিত তারা n থেকে ছোট, যে কারণে এখানের জন্য যে আমরা d অফ 3 নাম্বার না d অফ 3 পাবো, ওটা অবশ্যই লেস দেন, ওটা হচ্ছে d অফ 3 হচ্ছে লেস দেন n। আর এই এখানে n সবচেয়ে বড় যে এলিমেন্ট, আমরা তো একবার দেখছিলাম যে সবচেয়ে বড় কোন একটা লিস্টে সবচেয়ে বড় এলিমেন্ট আমরা যদি ইনসার্ট করি তাহলে এটা কারো মিনিমাম ভ্যালু চেঞ্জ করতে পারে না, শুধু সে যদি একটা সংখ্যা যদি না থাকে, মানে সে যদি একলা না হয়, সিঙ্গেল না হয়। এখন এদের জন্য একটা প্রিফিক্স মিনিমাম আছে, দুইটা প্রিফিক্স মিনিমাম m1 m2, আর n আসলো কিন্তু n এসে কিন্তু প্রিফিক্স মিনিমাম সে চেঞ্জ করতে পারবে না, কারণ n তো এগুলো থেকে ছোট বড়, m1 m2 থেকে বড়। তাইলে এখানে এই n এর জন্য আমরা n থেকে একটা ছোট ভ্যালু পাচ্ছি, আর m1 m2 আর ওগুলোর কিন্তু প্রিফিক্স মিনিমাম এই n ইনসার্ট করলেই কি না করলেই কি আগের মতই থাকবে, n কে রাখলেও যেরকম থাকবে, n কে না রাখলেও সেরকমই থাকবে এদের প্রিফিক্স মিনিমাম, কারণ n তো কারোর প্রিফিক্স মিনিমাম ইফেক্ট ফেলতেছে না। যেমন এই যে m1 m2 এটার জন্য যে প্রিফিক্স মিনিমাম, আবার এই পোরশনের যে প্রিফিক্স মিনিমাম n কিন্তু তাদের প্রিফিক্স মিনিমাম ইফেক্ট ফেলবে না, কারণ n তাদের বাকিগুলো থেকে বড়। তাহলে দেখতেছি যে n অন্য কারোর প্রিফিক্স মিনিমামে ইফেক্ট ফেলে না, আর এখানে n হচ্ছে এই ইনডেক্সের জন্য আমরা n থেকে ছোট একটা প্রিফিক্স মিনিমাম পাচ্ছি। কিন্তু আমরা যদি এই nটাকে সবার প্রথমে রাখতাম তখন কি হয়, ধরে আগে একটা যে কোনো একটা পারমিউটেশন আছে n সাইজের, n-1 সাইজের, আর এখানে আমরা n রাখলাম, তখন তাদের কারোরই প্রিফিক্স মিনিমাম n এ কিন্তু চেঞ্জ করবে না, বাট সে তার নিজের প্রিফিক্স মিনিমাম এসে n পাচ্ছে, কারণ এর মিনিমাম কত, এই প্রথম এলিমেন্টের মিনিমাম হচ্ছে n, প্রথম এলিমেন্টের মিনিমাম হচ্ছে n, ঠিক না? তাহলে আর তাদের প্রিফিক্স মিনিমাম তো আমরা এখানে হচ্ছে n-1 টা সংখ্যা আছে, 1 থেকে n-1 এর পারমিউটেশন আছে, এটাকে আমরা যে কোনো ভাবে সাজাইলাম যাতে তাদের প্রিফিক্স মিনিমামে তো কখনোই n ইফেক্ট ফেলবে না, n কে আমরা যেখানে রাখি না কেন, n-1 বাকি যে এলিমেন্টগুলো আছে। তাহলে আমরা n-1 টাকে ধরি, তাদেরও তো একটা n-1 টা এলিমেন্টের অত একটা পারমিউটেশন আছে যেখানে যার ডিভাইডনেস সবচেয়ে বড়, ঠিক না আছে। তাহলে ওটার আগেই যদি আমরা সবার ওই পোরশনটুকুর আগে যদি আমরা n যোগ করি, তাহলেই আগের n-1 টার ম্যাক্সিমামটার সাথে আমরা নতুন আরেকটা ভ্যালু অ্যাড পাইতেছি, নতুন একটা নোডের জন্য, এটা হচ্ছে n হচ্ছে, ঠিক না? তাহলে আমরা কি দেখলাম যে
n সাইজের একটা পারমিউটেশনে n যদি প্রথম এলিমেন্ট না হয় তাহলে ওইটা d মাইনাস ম্যাক্সিমাম হতে পারবে না। তাহলে n সাইজের জন্য এখানে n হওয়া লাগবে, আর রিমেইনিং পোরশনে কি আছে n মাইনাস 1টা এলিমেন্ট আছে, মানে এখানে 1 থেকে n মাইনাস 1 এর পারমিউটেশন আছে। কারণ এখানে যদি আমরা n মাইনাস 1 না রাখি তাহলে এটা লজিকের মতো কি n মাইনাস 1 এর জন্য আমরা ম্যাক্সিমাম পাবো না। তাহলে কি দাঁড়ালো যে n মাইনাস 2 এখানে হবে, n মাইনাস 3 এখানে হবে, হতে হতে 2 এখানে 1। তাহলে n এর জন্য আমরা যে ডিভাইন ভ্যালুটা পাবো সেটা কি হয়, এটা প্রিফিক্স মিনিমাম n, প্রিফিক্স মিনিমাম n মাইনাস 1, 3 নম্বরের জন্য n মাইনাস 2, মানে এই এরটাই। তাহলে এটার জন্য n সাইজের জন্য আমরা সর্বোচ্চ ডিভাইন ভ্যালু কত পাইতে পারি, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n মাইনাস 1 যোগ n সমান সমান n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে n সাইজের ট্রি এর জন্য d মাইনাস এর মিনিমাম ভ্যালু হচ্ছে n, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। এখন কখনো যদি m এর মান n থেকে ছোট হয় অথবা n ইনটু n প্লাস 1 বাই 2 থেকে বড় হয় তাহলে তো আমরা মাইনাস 1 প্রিন্ট করে দিব, কারণ এটা অসম্ভব। এখন আমাদের কি করা বাকি আছে, আমাদের করা বাকি আছে যে এই রেঞ্জের ভিতরের সবগুলো ভ্যালু কি বানানো যায় কি না, নাকি এমন কিছু ভ্যালু আছে যেটা বানানো যায় না এই রেঞ্জের ভিতরে অবস্থিত, এটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমরা সিম্পল কেস m, তাহলে m এর জন্য যে রেঞ্জটা সেটা হচ্ছে m হচ্ছে m এর রেঞ্জটা আমরা লিখি, কারণ m এর ভিতরে থাকলেই আমরা এটা চেষ্টা করব। n থেকে m বড় n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই m হচ্ছে এই রেঞ্জের ভিতরে অবস্থিত। এখন সিম্পল কেস থেকে আমরা কমপ্লেক্স কেসে যাব, এটা হচ্ছে প্রবলেম সলভিং এর একটা স্টেপ, যেখানে আমরা সিম্পল থেকে কঠিন স্টেপে যাই অথবা সিম্পল থেকে আমরা জেনারেলাইজেশনে যাই। m সমান n, তখন আমরা কি করতে পারি, তখন আমরা প্রথম নোডে প্রথম এলিমেন্টটা 1 দিতে পারি, আর বাকিগুলো আমরা ইচ্ছামতো দিলেও তারা কি করবে না, তারা কখনো প্রিফিক্স মিনিমাম চেঞ্জ করতে পারবে না, কারণ ওইগুলো হচ্ছে 1 থেকে বড়। একটা জিনিস কি লক্ষণীয় যে বর্তমানে একটা প্রিফিক্স মিনিমাম আছে, এর আগে বা পরে কোথাও যদি এর থেকে বড় কোনো সংখ্যা ইনসার্ট করা হয় তাহলে প্রিফিক্স মিনিমাম চেঞ্জ হয় না। তাহলে সবার প্রথমে যদি 1 থাকে তাহলে তার ডান পাশে যতগুলো সংখ্যা আছে তাদের সবার প্রিফিক্স মিনিমাম কিন্তু 1ই হবে। তাহলে m ইকুয়াল n হলে আমরা প্রথম এলিমেন্ট 1 দিয়ে দিব আর বাকিগুলো শুধু এভাবে ইনসার্ট করে দেব যারা বাকি আছে। এখন m যদি n প্লাস 1 হয় তাহলে এক বেশি, তাহলে এক বেশি একটা জিনিস কি, ওই আমরা যদি এটার প্রিফিক্স মিনিমামটা খেয়াল করি, এই যে একটা এর বিল্ড করছি এটার জন্য, এটা হচ্ছে 1 1 1 1 1। আরেকটা জিনিস কি লক্ষণীয় যে প্রিফিক্স মিনিমাম কিন্তু কখনো প্রিফিক্স এই যে একটা এরে, এটার প্রিফিক্স এরে যদি আমরা খেয়াল করি কখনোই প্রিফিক্স এরে ইনক্রিজিং হবে না, মানে এই কখনোই ইনক্রিজিং হতে পারবে না, মানে একটা এটা হবে অলওয়েজ হবে নন ইনক্রিজিং, হয় কমবে অথবা সমান থাকবে। কারণ এখানে যদি একটা ভ্যালু মিনিমাম আছে x, এখানে কোথাও x প্লাস 1 হতে পারবে না, কারণ আমরা তো এই যে একটা পোরশন, এটা তো এই x কে কনসিডার করে এই পোরশনটুকু মিনিমাম নেওয়া হয়েছে, তখন এটা হয় x হবে অথবা x থেকে কম হবে, x থেকে বড় হতে পারবে না। তাইলে কি দাঁড়াচ্ছে যে যদি m ইকুয়াল n প্লাস 1 হয় তাহলে আমরা এখানে যদি 2 দিয়ে দেই তখন কিন্তু n প্লাস 1 এখন পাওয়া যাবে। কি হবে,
রিমেইনিং যে পোরশন আছে তাদের এখানে তো n সাইজের অ্যারে, প্রথম এলিমেন্টের জন্য একটা ভ্যালু দিলাম আর বাকিগুলো কত n-1 সবার জন্য। যদি আমি দ্বিতীয় এলিমেন্টটা 1 দেই আর তাহলে ডান পাশে যারা যারা থাকবে তাদের সবার জন্য আমরা প্রিফিক্স মিনিমাম পাবো হচ্ছে n-1। এখন প্রথম এলিমেন্ট আমরা কি দেব সেটার উপর নির্ভর করে আমরা ওই বাকিগুলোটা আমরা পাইতেছি, ঠিক না? এখন প্রথম এলিমেন্ট যদি 1 হয়, আচ্ছা একটা জিনিসটা কি দাঁড়ালো, তাহলে আমরা দ্বিতীয় এলিমেন্ট ফিক্স করে নিছি p2 = 1। p2 = 1 হলে এখন তাহলে তাদের সবার জন্য আমরা রিমেইনিং যারা আছে এই যে পোরশনটুকু তাদের যে প্রিফিক্স মিনিমাম হবে তাদের সবার ডিভাইডনেসের যোগফল হবে n-1। এখন আমি এখানে ইচ্ছামতো এই 2 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যা বসাতে পারি। যদি m = n হয় তাহলে আমরা সব এভাবে দিয়ে দেব, মানে সবগুলো প্রথম সংখ্যা 1 দিব তারপর সবগুলো দিয়ে দিব। কিন্তু এখন m হচ্ছে n না, তখন আমরা এখানে 2 দিতে পারি। 2 দিলে 1 বাড়বে, 3 দিলে 2 বাড়বে, 4 দিলে 3 বাড়বে, 5 দিলে 4 বাড়বে, আর n দিলে n+1 বাড়বে। তাহলে আমরা এখানে যদি n দেই তাহলে আমরা কি দেখতেছি যে এখানে 1 দিলে যদি একটা পারমুটেশন বিল্ড করি যেখানে 1 দিলাম তারপর এখানে যাই দিই না কেন এটার জন্য আমরা ডিপেন্ডেন্স পাচ্ছি m = n পাচ্ছি, আর এখানে 2 দিলে এখানে 1 দিলে আমরা পাচ্ছি m = n+1, এখানে 3 দিলে এখানে 1 দিলে এখানে এটার জন্য m পাচ্ছি n+2। তাহলে প্যাটার্নটা কি, এখানে n দিলে এখানে 1 দিলে আমরা পাবো m = n+n-1 = 2n-1। তাহলে এখানে লক্ষণীয় কি, m যদি n থেকে 2n-1 এর ভিতরে অবস্থিত হয় তাহলে আমরা এখন যে সিম্পল স্ট্র্যাটেজি দেখলাম ওইভাবে করে ফেলবো। সিম্পল স্ট্র্যাটেজি, এটার নাম দিলাম সিম্পল আনসার। সিম্পল আনসার তখনই কার্যকর করব আমরা যখন m এর মান এই রেঞ্জের ভিতরে থাকবে। তখন প্রথম এলিমেন্ট হবে p1 হবে হচ্ছে m-n+1, p2 হবে 1, আর বাকি যারা আছে p3 p4 p5 pn ওগুলো আমরা রিমেইনিং যেই এলিমেন্টগুলো আছে সবগুলো একটা একটা এখানে অ্যাসাইন করে যাব, তাহলে এই সিম্পল আনসারটা হয়ে যাবে। এটা তো গেল সিম্পল আনসার। এখন তো দেখতে হবে যে m তো এর থেকেও বড় থাকতে পারে, n 2n-1, m তো 2n-1 থেকেও বড় হতে পারে, ঠিক না? m তো 2n-1 থেকেও বড় হতে পারে। এই রেঞ্জের ভিতরে না থাকলে না এভাবে সলভ করব। বড় হলে কি করা যায়, একটা জিনিস কি, n এর জন্য আমরা n এর ম্যাক্সিমাম বানাতে পারি n × n+1 divided by 2। n-1 এর জন্য ম্যাক্সিমাম n × n-1/2। এখন আমরা প্রথম এটা তো n সাইজের একটা পারমুটেশন বিল্ড করা লাগবে। যদি এমন হয় যে প্রথম এলিমেন্ট n বসানো হলে তাদের যেই প্রিফিক্স মিনিমাম আছে ওইটার এখন n বসানো হলে প্রিফিক্স মিনিমামের যোগফল n থেকে বড় হয়ে যায়, তখন তার মানে কি, তার মানে n দিয়ে আমরা এটা করতে পারবো, মানে যদি n কে বসানো হলেও মানে n বসাইলাম মানে আর এখানে 1 দিলাম আর এখানে দিলাম, তখন তো এটার জন্য প্রিফিক্স মিনিমাম কত হবে, 2n-1 হবে। 2n-1 দিলেও যদি n থেকে কম হয়
কি করা যায়? আচ্ছা, আগে আমরা দেখা লাগবে যে এই সবগুলো ভ্যালু কি বানাইতে পারি কিনা, এটা অন্যভাবে চিন্তা করতে হবে। n এর 1 এর জন্য n সমান 1 m 1 1, এটা সে বানাইতে পারে কিভাবে 1। তাহলে n সমান 2 m 2 বানাইতে পারে। আবার আমরা তো একটা দেখছি যে n সমান 2 হলে এই আমরা 2n 1 পর্যন্ত সব বানাইতে পারি। তাহলে 2n 1 পর্যন্ত কি হয়, 2n মান 2 দুগুণে 4 মাইনাস 1 3, আমরা 3 পর্যন্ত বানাইতে পারি। আর 3 পর্যন্ত সিম্পল স্ট্যাটিস্টিক্স দিয়ে বানাইতে পারি, মানে এখানে 3 বসায় বানাইতে পারি, ঠিক না? 3 বসায় আমরা 3 বানাইতে পারি। আর এই সিম্পল স্ট্যাটিস্টিক্স বলতে মানে এখানে 2 বসায় এখানে 1 দিয়া এই যে এটা 3 হয়ে গেছে। আর 2 2 1 2 1, তাহলে n এর জন্য এই দুইটাই সম্ভব, 2 থেকে 3 সম্ভব, সবগুলো বানাইতে পারে, মানে 2 ও বানাইতে পারে 3 ও বানাইতে পারে। যে এটার জন্য आंसर হচ্ছে 2, এটার জন্য आंसर হচ্ছে 3। n = 3 হলে আমরা সিম্পল যে সলিউশন ওটা দিয়ে আমরা বানাইতে পারি 3 থেকে 5 পর্যন্ত বানাইতে পারি সিম্পল সলিউশন দিয়া। এখন m যদি 5 থেকে বড় হয় তখন আমরা কি করব, তখন এই প্রথমে আমরা 3 বসায় দিলাম, তাহলে এখানে আমার এই 2 সাইজের একটা পারমিউটেশন বসবে, 1 থেকে 2 বাকি আছে 3 বসায় দিয়েছে, তাদের যোগফল আমার কত করা লাগবে, m তো 5 থেকে বড়, m 5 থেকে বড়, আর m কত, m তো 5 থেকে বড় এবং 3 এর জন্য ম্যাক্সিমাম যে ভ্যালু আছে সেটা হচ্ছে 1 + 2 + 3 6, 6 থেকে ছোট, তার মানে m হচ্ছে 6। তাহলে 6 থেকে আমরা এই যে এখানে আমরা 3 পাইলাম প্রেফিক্স মিনিমাম, আর বাকি থাকবে হচ্ছে 3। তাহলে 2 এর পারমিউটেশন দিয়ে আমাদের 3 বানানো লাগবে। তাহলে 2 এর পারমিউটেশন দিয়ে আমরা 3 বানাইতে পারি, এই যে 2 থেকে 3 এটা বানানো যায়। তার মানে 3 থেকে ম্যাক্সিমাম 6 আছে, এটা আমরা বানাইতে পারি। n সমান 3 এর জন্য, n সমান 3 এর জন্য, n সমান 3 এর জন্য আমরা এর ভিতরের সবগুলো বানাইতে পারি, মানে 3 এর পারমিউটেশন দিয়া আমরা 3 থেকে 6 এর যে কোনো সাম বানাতে পারি। এখন n = 4 হলে m এর রেঞ্জ হচ্ছে 4 থেকে 10। এখন আমরা দেখব 4 থেকে 10 সবকিছু বানানো যায় কিনা। আমরা সিম্পল স্ট্র্যাটেজি দিয়া, সিম্পল সলিউশন দিয়ে n সমান 4 এর জন্য 4 থেকে 4 দুগুণে 8 7, 4 থেকে 7 পর্যন্ত বানাইতে পারি, ঠিক না? হ্যাঁ। এখন সিম্পল স্ট্র্যাটেজির সলিউশনটা তো এই যে আমরা আগেই বলছি যে এই যদি পারমিউটেশন সাইজ n হয়, m যদি এর ভিতরে থাকে n থেকে 2n - 1, তাহলে আমরা ওইভাবে বলাই দিতে পারি, এই যে এইভাবে। কোথায় যাইছিল, এই যে সিম্পল आंसर। m যদি এর রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমরা এইভাবে বানাইতে পারি, প্রথম এলিমেন্ট হবে এটা, দ্বিতীয় এলিমেন্ট এটা, তৃতীয় এলিমেন্ট এটা, এইভাবে। তাহলে সিম্পল সলিউশন দিয়ে n সমান 4 হলে 4 থেকে 7 আমরা বানাইতে পারি। বাকি থাকলো কত, এখন যদি m যদি 7 থেকে বড় and m <= 10 হয়, তাহলে আমরা প্রথম এলিমেন্ট এর পারমিউটেশনের প্রথম এলিমেন্ট p1, এখানে যদি আমরা 4 দেই তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে আমরা 3 সাইজের একটা পারমিউটেশন লিখব। 3 সাইজের একটা পারমিউটেশন আছে যেটা এখন তাদের যে এই পারমিউটেশনটা দেওয়ার কারণে আর বাম পাশে 4 দেওয়ার কারণে ওই যে 3 সাইজের পারমিউটেশনের যে ডিভাইডনেসের ভ্যালু
ওটা কিন্তু কখনো ওটার ডিপেন্ডেন্সের ভ্যালু কিন্তু 4 চেঞ্জ করতে পারবে না, কারণ 4 তো বাম পাশে আছে আর 4 তাদের থেকে বড়। তাহলে তাদের যে ডিপেন্ডেন্সের ভ্যালু আছে ওইটা 4 এ কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে তাহলে প্রথম এলিমেন্ট 4 রাখার কারণে আমরা এখন কি পাইলাম, এখানে আমরা ডিপেন্ডেন্সের ভ্যালু তো 4 পাইলাম। তাহলে রিমেইনিং কত বাকি আছে, আমরা 4 পাইলাম। আর এখানে তাহলে 3 সাইজের যত ভ্যালু বানানো যায় 4 এর সাথে সব যোগ করে তত বানানো যাবে। তাহলে 3 সাইজের কি কি বানানো যায়, 3 সাইজের 3 থেকে 6 সব বানানো যায়। তাহলে আমরা 4 এর সাথে আমরা কি যোগ করতে পারবো, 3 থেকে 6 সব যোগ করতে পারবো। তার মানে 7 থেকে 10 সব বানানো যায়। তাহলে 4 থেকে 7 আর 7 থেকে 10 সব বানানো যায়। তার মানে 4 থেকে 10 সব বানানো যায়। তাহলে n সমান 4 এর জন্য দেখলাম 4 থেকে 10 সব বানানো যায়। তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে অলওয়েজ এটা বানানো যাবে এই রেঞ্জের ভিতরে থাকলে। কিভাবে, আমরা তাহলে ধরে নিলাম যে p of n-1 সরি ধরে নিলাম n-1 এর পারমিটেশন দিয়ে n-1 থেকে n into n-1/2 এর ভিতরে সকল m বানানো যায়। এখন আমরা প্রমাণ করব যে এই n পারমিটেশনে কি, n পারমিটেশন দিয়ে n এর পারমিটেশন দিয়ে কি n থেকে n into n+1/2 বানানো যায় কিনা। এখন যদি আমরা তো এই n যদি n থেকে বড় আর লেস দেন 2n-1 হয় তাহলে বানাইতে পারি, আগে দেখছি। তাহলে n এর জন্য আমরা এখানে n এ আসি, n এর জন্য আমরা তাহলে n থেকে 2n-1 বানাইতে পারি। ওকে, আর বাকি এখন প্রথম এলিমেন্ট এখন দেখলাম যে m গ্রেটার দেন 2n-1। ওকে, এই জন্য তো বানাইতে পারছি না, m 2n-1 বড় হওয়ার কারণে সিম্পল দিয়ে বানাইতে পারি নাই। এখন আমরা তাহলে প্রথম এলিমেন্টকে আমরা এখানে n দিয়ে দিলাম আর এখানে আমরা n-1 সাথে একটা পারমিটেশন লিখব, ঠিক না? কারণ এখানে n দিয়ে দিছে আর বাকি আছে n-1 টা এলিমেন্ট, তাদের পারমিটেশন। এখানে n দিয়ে ফেললে এখান থেকে আমরা কত পাইছি, এপিক্স মিনিমাম পাইলাম হলো n যোগ আর n-1 এর পারমিটেশনে আমরা কি কি পাইতে পারি, n-1 থেকে n into n-1/2 এত পাইতে পারি। তার মানে n এর সাথে এখন আমরা সবচেয়ে মিনিমাম n-1 যোগ করব আর ভিতরে সবগুলো তো বানাতে পারি ওই, আর সর্বোচ্চ হচ্ছে n-1/2 এত যোগ করতে পারি। তাহলে যোগ করার ফলে তাহলে আমরা মিনিমাম কত বানাইতে, এখানে তাহলে আমরা কত পাইতেছি, আগে তো এতটুকু পাইছি ওই, আর n-1 সাইজের পারমিটেশনের সাহায্যে পাচ্ছি হচ্ছে 2n-1 মিনিমাম, আর এগুলোর ভিতরে সব তো বানানো যায়। তার ফলে যে কারণে এখানে কি হচ্ছে n into n-1/2 যোগ n, আর এখানে তো এটা হচ্ছে n-1 টা ন্যাচারাল সংখ্যার যোগফল, এটার সাথে n যোগ হইছে, তার মানে এটা হচ্ছে n into n+1/2। তাহলে n-1 সাইজের পারমিটেশনের সাহায্যে আমরা এই 2n-1 থেকে n into n+1/2 সবগুলো বানাতে পারি। আর এই দুটোকে ইউনিয়ন করলে আমরা দেখতেছি যে n থেকে n into n+1/2 সবগুলোই বানানো যায়। তাহলে দেখলাম যে m যদি এই রেঞ্জের ভিতরে থাকে, n থেকে n into n+1/2 এই রেঞ্জের ভিতরে থাকে, তাহলে আমরা একটা ডিভাইন ট্রি বানাতে পারি যার ডিভাইনেস হবে এত, এক্স্যাক্টলি m হবে বানাতে পারি, এর বাইরে থাকলে হবে না। এখন এটার অ্যালগরিদমটা কিভাবে লেখা যায়, যদি
m less than n or m greater than n into n plus 1 by 2 হয় তাহলে impossible, otherwise আমরা গ্রেডিলি বসানোর চেষ্টা করব। অর্থাৎ কোন সময় যদি এরকম পাই যে m less than equal 2n minus 1, কখনো যদি এরকম হয়, বর্তমানে আমার পারমিউটেশনের সাইজ হচ্ছে n আর m এরকম হয়, তখন আমরা ওই বেস কেস দিয়ে সিম্পল যে সলিউশন ছিল ওটা দিয়ে সলভ করে ফেলবো। আদারওয়াইজ আমরা এখানে n বসায়া n minus 1 এর জন্য সলভ করব। তাহলে কি রকম হয় সলিউশনটা, যে ইনিশিয়ালি আমরা ধরে নিই যে বর্তমানে পারমিউটেশন হচ্ছে x সাইজ পারমিউটেশন আছে, যতক্ষণ আমরা বেস কেসে না যাইতেছি while x is less than while m is greater than 2x minus 1, ততক্ষণ আমরা আমরা তো এর প্রিন্ট করা লাগবে m greater than 2x minus 1, ততক্ষণ আমরা এখানে আমরা প্রিন্ট করে দিব x, কারণ তখন আমরা কি এই x minus 1 সাইজের পারমিউটেশনে চলে যাচ্ছি, তখন x কমাই দিব। আর m থেকে তো কমন লাগবে, কারণ আমরা একটা এই x এর জন্য আমরা এই x এর জন্য আমরা ওই প্রিফিক্স মিনিমাম x পাইছি, d minus x পাইছি, তাহলে m থেকে এটা কমায় দেওয়া লাগবে। আর যখন আমরা আর কি এই কন্ডিশনটা কখন এই লুপ থেকে কখন বের হবে, যখন m less than equal x into 2x minus 1 হয়, তখনই এই কন্ডিশন থেকে এটা বের হবে। তখন আমরা কি করব, তখন আমরা সিম্পল সলিউশন লিখে ফেলব। এটা যদি আমরা কোড করি, integer n m আমরা আগে প্রথমে কখন অসম্ভব ওটা দেখব, if m is less than equal n or m is greater than তখন অসম্ভব, আদারওয়াইজ অলওয়েজ সম্ভব। এখানে তো আমাদের ট্রি প্রিন্ট করা লাগবে আর এজ গুলো প্রিন্ট করা লাগবে, আর ট্রিতে n minus 1 টা এজ থাকে আর রুট কে সেটা প্রিন্ট করা লাগবে। তাহলে আমরা আগে ওই যে এটা আছে এটা আগে বানিয়ে নেই পারমিউটেশনটা, তারপর আমরা ওই ব্যাম্বু ট্রিটা প্রিন্ট করে দেব। x equal n while m is greater than 2x minus 1 p dot pushback x হচ্ছে এখনকার প্রিফিক্স মিনিমাম, আর কারণ আমরা বড় থেকে প্রিন্ট করে আসতেছি, তাহলে বর্তমানে যেটা আছে এটা প্রিফিক্স মিনিমাম থাকবে আর x minus minus। এখন এমন হতে পারে যে ওটা হচ্ছে n plus n minus 1 plus n minus 2 আস্তে আস্তে x equal 1 হয়ে গেছে এবং এটা প্রিন্ট হয়ে গেছে, এমন হতে পারে। এখন যদি অলরেডি x এটা এমনি দেখা যায় m যদি 0 থেকে বড় হয় আর কি, মানে এখনো m শেষ হয় নাই, d minus এখন পাওয়া গেছে না, মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা একই কাজ। x is not x is greater than equal 1 হয় যদি, তাহলে এখন আমাদের কত দরকার, সেটা দরকার হচ্ছে এখানে আমরা সিম্পল কেসে চলে গেছি, কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। সিম্পল কেসের যে এটা ছিল যে y equal m minus 2 m minus n plus 1, তাহলে p dot pushback y। এখন এমন হতে পারে যে y হচ্ছে নিজে 1, তাহলে তখন তো আমার আর সামনে আগানোর প্রয়োজন নাই। এই জন্য আমরা যখন চেক করব যে if y is not equal to 1, তাহলে p dot pushback 1। এখন রিমেইনিং যত এলিমেন্ট আছে সবগুলো প্রিন্ট করা লাগবে। তো রিমেইনিং এলিমেন্ট হচ্ছে আমরা x এর পারমিউটেশনে আছি, এখন এখান থেকে আমরা চেক করব। আর যারা যারা এখন অলরেডি কাদেরকে নিয়ে নিছি, y কে আর 1 কে নিয়ে নিছি,
তারা বাদে রিমেইনিং যারা আছে তাদেরকে আমরা প্রিন্ট করব। মানে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। ইফ জে সমান সমান ওয়াই কন্টিনিউ, কারণ এটা একবার ঢুকে গেছে। এখন এই অ্যারের পারমিটেশন বিল্ড করা হয়ে গেছে। পারমিটেশনের সবার প্রথম এলিমেন্টটা হচ্ছে এটার রুট, কারণ আমরা ব্যাম্বু ট্রি বিল্ড করছি। এখন n-1টা এস প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। Answer on test case 1. Explain. ও সরি, এখানে n দিয়ে দিছি, এখানে আমার x দেওয়া লাগবে, কারণ আমার এখানে x সাইজ পারমিটেশন বাকি আছে।